নীল, তুই কেন বুঝতে পারছিস না যে আদিবা তোকে ভালোবাসে না? তাহলে আমরা কিভাবে ওকে তোর সাথে বিয়ে দেই? আমাকে এগুলো বলে লাভ নেই বাবা। তোমরা শুধু বিয়ে দিয়ে দাও, বাকিটা আমি সামলে নিব। বিয়ের পর যে আদিবা তোর সাথে সংসার করবে সেটার কি কোনো গ্যারান্টি দিতে পারবি? আরে চাচ্চু, আমি তোমাদের এতক্ষণ ধরে কি বললাম? তোমরা শুধু বিয়েটা দিয়ে দাও, তারপরে বাকি দায়িত্ব আমার। বিয়ে তো আর হাতের মোয়া না যে বললেই হলো। আচ্ছা নীল শোন, তোকে বিয়ের পরে দেখাতে হবে না, তোর যা দেখবার বিয়ের আগে দেখাতে হবে। মানে? মনে হচ্ছে আদিবা যদি একবার আমাকে এসে বলে যে সে তোকে বিয়ে করবে, তাহলে আমি নিজেই সেদিন তোদের বিয়ে দেব। আর হ্যাঁ, আদিবার সেটা স্বইচ্ছায় বলতে হবে। এটা আর এমন কি? তাহলে তুমি কাজই রেডি করে রাখো। 1 মাসের মধ্যে আদিবা এসে তোমাকে আমার সাথে বিয়ের কথা বলবে। চাচা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। 1 মাসের মধ্যে আদিবাকে দিয়ে রাজি করাতে হবে। আমি জানি আদিবা আমাকে জমের মতো ভয় পায়, আর ঘৃণা সেটা বোধ হয় সাগরের গভীরতার চেয়েও বেশি। কিন্তু ওই যে বললাম, নীল খান যা একবার চায় তা সে ছিনিয়ে হলেও নেয়। আমি ওর ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দরজায় নক না করেই ভেতরে ঢুকে পড়লাম। আদিবা তখন ওর পড়ার টেবিলে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল। নীল রঙের একটা সালোয়ার কামিজ পরে আছে ও। পিচ্চিটা বড় হয়ে গেছে ঠিকই, কিন্তু জেদটা আগের মতোই রয়ে গেছে। আমি ওর পেছনে গিয়ে ওর কাঁধে হাত রাখলাম। ও চমকে উঠে হেডফোন খুলে ফেলল। আমাকে দেখেই ওর চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠল। কি ব্যাপার ভাইয়া, তুমি এখানে কি করছো? কেন, আমি কি তোর রুমে আসতে পারি না? না সেটা না, হঠাৎ করে আসলে তো তাই বললাম। আমি ওর বিছানায় গিয়ে বেশ আয়েশ করে বসলাম। আদিবা এখনও দাঁড়িয়ে আছে, ওর হাত দুটো কাঁপছে। ও জানে আমি কতটা জেদি আর একরোখা। ছোটবেলা থেকেই আমি যা চেয়েছি তাই পেয়েছি, আর এবার আমি আদিবাকে চাই। শোন আদিবা, আমি সোজা সাপটা কথা বলতে পছন্দ করি। তুই জানিস আমাদের পরিবারে এখন আমাদের বিয়ে নিয়ে কথা হচ্ছে। বিয়ে? কার সাথে? তোমার সাথে আমার? অসম্ভব। তুমি তো জানো আমি তোমাকে কতটা। ঘৃণা করিস জানি, কিন্তু ভালোবাসা আর ঘৃণার মাঝখানে খুব পাতলা একটা দেওয়াল থাকে আদিবা। আমি এসেছি তোকে একটা সুযোগ দিতে। কিসের সুযোগ? ভাইয়া তুমি প্লিজ যাও এখান থেকে। আমি এসব নিয়ে ভাবতেও চাই না। তুমি আমার বড় ভাইয়া, আর বড় ভাইয়া হিসেবেই থাকবে। আমি উঠে দাঁড়ালাম, ওর খুব কাছে গিয়ে দাঁড়ালাম। ও ভয় পেয়ে 2 পা পিছিয়ে গেল, যতক্ষণ না ওর পিঠ দেওয়ালে ঠেকে গেল। আমি ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, আজ থেকে ঠিক 1 মাস সময় দিলাম তোকে। এই 1 মাসের মধ্যে তুই নিজে গিয়ে চাচ্চুকে বলবি যে তুই আমাকে বিয়ে করতে চাস। আমি কখনো বলবো না। তুমি আমাকে জোর করতে পারো না। আমি আব্বুকে সব বলে দিব। বলিস, কিন্তু মনে রাখিস, তুই যদি রাজি না হোস তবে তোর প্রিয় মানুষগুলোর ক্ষতি হতে সময় লাগবে না। তুই তো চাস না তোর জন্য কারো বিপদ হোক, তাই না? আদিবার ফ্যাকাশে মুখটা দেখে আমার খুব মায়া লাগার কথা ছিল, কিন্তু অদ্ভুত এক আনন্দ হচ্ছে। ও আমার হবে এটা ভেবেই আমার শিরায় শিরায় রক্ত চঞ্চন করছে। আমি ওর চিবুকটা আলতো করে ছুঁয়ে রুম থেকে বেরিয়ে এলাম। পেছনে তাকালাম না, তবে জানি ও এখন মেঝেতে বসে ফুপিয়ে কাঁদছে। কাঁদুক, এই চোখের জলগুলোই একদিন ভালোবাসায় রূপ নেবে। আমি সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে মনে হাসলাম। চাচা চ্যালেঞ্জ দিয়েছেন, আর নীল খান চ্যালেঞ্জ হারতে শেখেনি। আদিবা, তুমি শুধু আমার হবে, হোক সেটা জোর করে কিংবা ভালোবেসে। সময় দ্রুত বয়ে যায়, কিন্তু আদিবার জন্য যেন ঘড়ি থমকে দাঁড়িয়ে আছে। আমি নিচে গিয়ে কফি খেয়ে ঘন্টা 2 ড্রয়িং রুমে বসে অফিসের কিছু কাজ করলাম, কিন্তু মনের ভেতর একটা অস্বস্তি কাজ করছিল। মেয়েটা কি এখনও কাঁদছে? আমি পা টিপে টিপে আবার ওর রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। দরজাটা ভেড়ানো ছিল। ভেতরে উকি দিতেই
আমার বুকের ভেতরটা কেমন যেন খচখচ করে উঠল। আদিবা তখনও ঠিক সেই জায়গাটায় বসে আছে যেখানে আমি ওকে ছেড়ে গিয়েছিলাম। ওর মাথাটা হাঁটুর ভাঁজে গোজা, কাঁধ দুটো এখনও ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। আমি ভাবিনি ও বিষয়টাকে এতটা গুরুত্ব দিয়ে ফেলবে। আমি ভেতরে ঢুকলাম। আদিবা, আমার গলার আওয়াজ পেয়ে ও চমকে মাথা তুলল। ওর চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে ফুলে গেছে। গাল বেয়ে পড়া অশ্রুগুলো শুকিয়ে সাদাটে দাগ হয়ে আছে। আমাকে দেখেই ও আবার দেওয়ালের সাথে সেটে গেল। ওর চোখে এখন শুধু ভয় নয়, এক বুক ঘৃণা আর আতঙ্কই স্পষ্ট। তুমি আবার এসেছো কেন? আর কি ক্ষতি করবে আমার? মেরে ফেলবে? মেরে ফেলো আমাকে, তবুও আমি তোমাকে বিয়ে করব না। ওর এই অবস্থা দেখে আমার জেদটা মুহূর্তেই জল হয়ে গেল। আমি ওর সামনে হাঁটু গেড়ে বসলাম। আলতো করে ওর হাতটা ধরতে গেলাম, কিন্তু ও ঝাটকা দিয়ে সরিয়ে নিল। আদিবা, শোন, আমি তখন তোকে ভয় দেখানোর জন্য ক্ষতির কথাগুলো বলেছিলাম। ওটা স্রেফ মজা ছিল। আমি কি সত্যিই তোর বা তোর পরিবারের কারো ক্ষতি করতে পারি? তোমার মতো মানুষের পক্ষে সব সম্ভব। তুমি স্বার্থপর। হয়তো আমি স্বার্থপর, হয়তো আমি একরোখা, কিন্তু বিশ্বাস করা দিবা, তোকে দেওয়া হুমকির পেছনে কোনো সত্যতা ছিল না। ওটা ছিল তোকে পাওয়ার একটা মরিয়া চেষ্টা। কিন্তু আমার ভালোবাসাটা, সেটা একদম সত্যি। আমি ছোটবেলা থেকে তোকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবিনি। আদিবা স্তব্ধ হয়ে আমার দিকে তাকিয়ে রইল। ওর কান্নার বেগ একটু কমেছে, কিন্তু চোখে এখনও অবিশ্বাস। আমি চাই তুই আমাকে ভালোবেসে আপন করে নে। জোর করে তোকে পাওয়া যায়, কিন্তু তোর মন পাওয়া যায় না। আমি তোর মনটা চাই আদিবা। তুই কি একবারও আমার দিক থেকে ভেবে দেখবি না? আদিবা কিছু না বলে মুখ ফিরিয়ে নিল। আমি বুঝলাম ক্ষতটা বেশ গভীর। এত সহজে ও আমাকে ক্ষমা করবে না। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাচ্ছি। তুই ফ্রেশ হয়ে খেয়ে নে। আর শোন, ভয় পাস না, আমি তোকে আর জোর করব না। তবে 1 মাসের চ্যালেঞ্জটা কিন্তু এখনও আছে। আমি চাইবো তুই নিজের ইচ্ছায় আসিস। আমি রুম থেকে বেরিয়ে এলাম। মনে মনে ভাবলাম, জোর করে বিয়ে করা হয়তো সহজ, কিন্তু এই অভিমানী মেয়েটার মনে জায়গা করে নেওয়াটাই হবে আসল যুদ্ধ। আদিবার কান্নামাখা মুখটা দেখার পর থেকে নীলের ভেতরে কেমন যেন একটা খচখচানি শুরু হয়েছে। সে বুঝতে পারছে ভয় দেখিয়ে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না। নীল ঠিক করলো আগামী কয়েকটা দিন সে নিজেকে বদলে ফেলবে। আদিবা যাকে জম মনে করে, সেই নীল খান যে কতটা যত্নশীল হতে পারে সেটা সে প্রমাণ করবে। পরদিন সকালে আদিবা ডাইনিং টেবিলে নাস্তা করতে আসেনি। নীল লক্ষ্য করল চাচি আদিবার জন্য নাস্তা রেডি করে রুমে নিয়ে যাচ্ছেন। চাচি, দাও, আমি নিয়ে যাচ্ছি, তুমি বরং চাচুর সাথে নাস্তা করো। চাচি একটু অবাক হলেন, কারণ আমি সাধারণত এসব কাজে এগিয়ে আসি না। আমি ট্রে হাতে নিয়ে আদিবার রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। দরজা খুলে দেখলাম আদিবা বারান্দার গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়ে আছে। ওর চেহারাটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। নাস্তাটা খেয়ে নে আদিবা, শরীর খারাপ করবে তো। আদিবা পেছন না ফিরেই বলল, আমি খাবো না। তুমি কেন বারবার আসছো? আমি কোনো কথা না বেরিয়ে ট্রেটা টেবিলের ওপর রাখলাম। তারপর আদিবার খুব কাছে গিয়ে দাঁড়ালাম। আদিবা ভয়ে সরে যেতে চাইলে আমি ওর হাত ধরলাম, তবে আগের মতো শক্ত করে নয়, খুব আলতোভাবে। কালকের পর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, তোকে আর কোনো ভয় দেখাবো না। কিন্তু তার মানে এই নয় যে তুই না খেয়ে থাকবি। শোন আদিবা, তুই আমাকে ঘৃণা করিস ঠিক আছে, কিন্তু নিজের শরীরটাকে তো করিস না। এই যে দেখ, তোর প্রিয় গরম গরম লুচি আর আলুর দম নিয়ে এসেছে। নিজের হাতে বানিয়েছি বললে মিথ্যা বলা হবে, তবে চাচির কাছ থেকে আমি চেয়ে নিয়েছি। আদিবা অবাক হয়ে নীলের দিকে তাকালো। নীলের চোখে আজ সেই হিংস্রতা নেই, বরং এক ধরনের অদ্ভুত মায়া। নীল নিজেই চেয়ার টেনে আদিবাকে বসালো। খেয়ে নে,
তুই না খাওয়া পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়ব না। আদিবা অনিচ্ছা সত্ত্বেও দু এক লোকমা মুখে দিল। নীল পাশে বসে আলতো করে ওর মাথায় হাত বুলিয়ে দিতে চাইল, কিন্তু আদিবা কিছুটা কুঁকড়ে গেল। নীল হাতটা সরিয়ে নিল। সে বুঝতে পারছে বিশ্বাস অর্জন করতে সময় লাগবে। দুপুরের দিকে শুরু হলো ঝুম বৃষ্টি। আদিবার বৃষ্টিতে ভেজার খুব শখ, কিন্তু ওর সাইনাসের সমস্যার কারণে চাচি ওকে একদম ভিজতে দেন না। নীল দেখলো আদিবা বারান্দায় দাঁড়িয়ে তৃষ্ণার্ত চোখে বৃষ্টির দিকে তাকিয়ে আছে। নীল নিচে গিয়ে একটা বড় ছাতা নিয়ে এলো। আদিবার রুমে গিয়ে ডাকলো, আদিবা নিচে চল। কেন? আবার কোথায় নিয়ে যাবে? আয় তো আমার সাথে। নীল ওকে এক প্রকার জোর করেই বাড়ির পেছনের বাগানে নিয়ে এলো। তারপর ছাতাটা এমনভাবে ধরলো যাতে আদিবা বৃষ্টির ছিটে ফোঁটা গায়ে পায়, কিন্তু ভিজে একাকার না হয়। তুই বৃষ্টি ভালোবাসিস না? নে, হাত বাড়িয়ে বৃষ্টি ছো। আমি ছাতা ধরে আছি, তোর জ্বর আসবে না। আদিবা অবাক চোখে নীলের দিকে তাকালো। এই নীল কি সেই একই মানুষ যে কালোকে হুমকি দিচ্ছিল? বৃষ্টির শীতল পর যখন আদিবার হাতের তালুতে পড়ল, ওর মুখে একটা মলিন হাসি ফুটে উঠল। নীল মন্ত্রমুগ্ধের মতো সেই হাসির দিকে তাকিয়ে রইল। আমি মনে মনে ভাবলাম, এই হাসিটুকুর জন্যই তো আমি সব করতে পারি আদিবা। বিকেলের দিকে আদিবার হঠাৎ মাথা ব্যথা শুরু হলো। বৃষ্টির ছিটে লেগেছে বলে হয়তো। ও বিছানার চাদর মুড়ি দিয়ে শুয়েছিল। নীল খবর পেয়েই ঘরে ঢুকলো। ও নিজের সাথে করে একটা বাম আর এক কাপ গরম আদা চা নিয়ে এসেছে। মাথা ব্যথা করছে? আমি বলিসনি কেন? ও কোনো উত্তর দেওয়ার আগেই নীল ওর মাথার কাছে বসলো। চাদরটা একটু সরিয়ে খুব যত্ন করে আদিবার কপালে বাম মালিশ করে দিতে লাগলো। আদিবা চোখ বন্ধ করে ফেলল। নীলের হাতের স্পর্শে এক ধরনের নির্ভরতা আছে যা ও আগে কখনো খেয়াল করেনি। 1 মাস সময় দিয়েছি তোকে। আমি চাই এই 1 মাসে তুই শুধু নীল খানের জেদ নয়, নীল খানের যত্নটাও দেখিস। তারপর তুই নিজেই ঠিক করবি তুই আমার সাথে থাকতে চাস কি না। আদিবা কিছু বলল না, তবে আজও নীলকে সরিয়েও দিল না। নীলের এই নীরব কেয়ার আদিবার মনের ভেতরের শক্ত বরফটাকে যেন একটু একটু করে গলাতে শুরু করেছে। দিনগুলো ক্যালেন্ডারে পাতার মতো দ্রুত উল্টে যাচ্ছে। গত কয়েক সপ্তাহে নীলের আচরণের আমূল পরিবর্তন আদিবাকে এক গোলক ধাঁধায় ফেলে দিয়েছে। যে নীলকে সে জমের মতো ভয় পেত, সেই নীলের হাতে পরম মমতায় নিজের যত্ন নিতে দেখে আদিবার মনের শক্ত বরফটা যেন গলতে শুরু করেছে। এখন আর নীল রুমে ঢুকলে আদিবা ভয় কুঁকড়ে যায় না, বরং অবচেতনই হয়তো তার পায়ের আওয়াজ পাওয়ার অপেক্ষায় থাকে। আজ নীল আদিবাকে নিয়ে শহরের একটু নিরিবিলি একটা পার্কে ঘুরতে এসেছে। আদিবা নীল রঙের একটা সাধারণ সুতির শাড়ি পরেছে আর নীল পরেছে সাদা পাঞ্জাবি। দুজনকে পাশাপাশি বেশ মানিয়েছে। পার্কের এক কোণে কৃষ্ণচূড়া গাছের নিচে বেঞ্চে দুজনে বসে আছে। নীল আজ একটু বেশি চুপচাপ, তার চোখে মুখে এক ধরনের অস্থিরতা। আদিবা, মনে আছে আজ কত তারিখ? মনে থাকবে না কেন? আমার দেওয়া 1 মাস সময়ের আজ 25 দিন হয়ে গেল, আর মাত্র 5 দিন বাকি। নীল পকেট থেকে ছোট একটা ভেলভেটের বক্স বের করলো। বক্সটা খুলতেই ভেতরে একটা হীরার আংটি চিকচিক করে উঠল। নীল আমার একটা হাত নিজের হাতের মুঠোয় নিল। আদিবা, আমি জানি শুরুতে আমি খুব ভুল পথে গিয়েছিলাম, তোকে ভয় দেখিয়ে পেতে চেয়েছিলাম, কিন্তু এই কদিনে তোর সাথে থেকে আমি বুঝেছি তোকে হারানো মানে আমার পুরো পৃথিবীটা হারিয়ে ফেলা। আমি তোকে অনেক ভালোবাসি আদিবা। তুই কি এই আংটিটা পরে আমাকে সারা জীবনের সঙ্গী হিসেবে গ্রহণ করবি? নীল আজ কোনো হুমকি দিচ্ছে না, বরং তার কণ্ঠে এক ধরনের আকুতি ঝরে পড়ছে। আদিবা দীর্ঘক্ষণ আংটিটার দিকে তাকিয়ে রইল। তার চোখে জল টলমল করছে। নীলের প্রতি তার মনে একটা জায়গা তৈরি হয়েছে ঠিকই, কিন্তু অতীত আর বর্তমানের লড়াইয়ে সে এখনও ক্লান্ত। আদিবা ধীরে ধীরে
তার হাতটা নীলের হাত থেকে সরিয়ে নিল। আমি পারবো না নীল ভাইয়া, আমি ক্ষমা করতে চাইলেও ভুলতে পারছি না। তুমি যখন আমাকে হুমকি দিয়েছিলে, আমার পরিবারের ক্ষতির কথা বলেছিলে, সেই সময়কার আতঙ্কটা এখনো আমার স্বপ্নে হানা দেয়। ভালোবাসার চেয়ে ভয়টা এখনো বড় হয়ে আছে। কিন্তু আমি তো তোকে কথা দিয়েছি, ওসব আমি রাগের মাথায় বলেছিলাম। আমি তোকে রানী করে রাখবো আদিবা। ভালোবাসা জোর করে বা দয়া করে হয় না নীল ভাইয়া। তোমার এই কয়েকদিনের যত্ন আমাকে দুর্বল করেছে ঠিকই, কিন্তু আমার মন বলছে এই বিয়ের ভিত্তি হবে শুধু আতঙ্ক আর কৃতজ্ঞতা। আমি এমন কোনো সম্পর্কে জড়াতে চাই না যেখানে সম্মানের চেয়ে ভয় বেশি। প্লিজ আমাকে আর জোর করো না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আদিবা দ্রুত পায়ে পার্কের গেটের দিকে হাঁটতে শুরু করলো। নীল সেই বেঞ্চটিতেই পাথরের মতো বসে রইল। তার হাতের মুঠোয় সেই হীরের আংটিটা তখনও পড়ে আছে, যা দেওয়ার জন্য সে গত 1 সপ্তাহ ধরে প্রস্তুতি নিয়েছিল। নীলের চোয়াল শক্ত হয়ে এলো। সে কি তবে হেরে যাচ্ছে, নাকি এই প্রত্যাখ্যান নীল খানকে আবারও সেই পুরনো রূপে ফিরিয়ে নিয়ে যাবে? আকাশে মেঘ জমছে, একটু পরে হয়তো বৃষ্টি নামবে, কিন্তু আজ আদিবাকে ছাতা নিয়ে আগলে রাখার মতো শক্তি নীলের অবশিষ্ট নেই। পার্কে সেই বিকেলের পর সব উলটপালট হয়ে গেল। আদিবা ভেবেছিল নীল হয়তো আবার রেগে যাবে, চিৎকার করবে কিংবা আগের মতো ভয় দেখাবে, কিন্তু বাড়ি ফেরার পর নীল যা করল তা আদিবার কল্পনারও বাইরে ছিল। নীল সম্পূর্ণ চুপ হয়ে গেল। পরদিন সকাল থেকে নীল যেন এক ভিন্ন গ্রহের মানুষ। সে আদিবার রুমের পাশ দিয়ে যায়, কিন্তু একবারের জন্য ভেতরের দিকে তাকায় না। ডাইনিং টেবিলে সবাই একসাথে বসে নাস্তা করছে। নীল সবার সাথে কথা বলছে, চাচুর সাথে অফিসের আলাপ করছে, বাবার সাথে হাসি মুখে কথা বলছে, কিন্তু আদিবার ঠিক তার পাশে বসে থাকলেও নীল এমন ভান করছে যেন সেখানে কেউ নেই। আদিবা কয়েকবার চেষ্টা করলো নীলের দৃষ্টি আকর্ষণ করতে। সে পানির জগটা নীলের দিকে এগিয়ে দিল, কিন্তু নীল সেটা না নিয়ে গ্লাসটা নিয়ে নিজেই উঠে গিয়ে ফিল্টার থেকে পানি ভরে আনলো। একটা শব্দ উচ্চারণ করলো না। এভাবে কেটে গেল 3 দিন। বাড়ি পরিবেশটা কেমন যেন গুমোট হয়ে আছে। নীল এখন আর আদিবাকে খেতে ডাকতে আসে না। বিকেলে ওর জন্য চকলেট বা আইসক্রিম নিয়ে আসে না। এমনকি আদিবা বারান্দায় দাঁড়িয়ে থাকলেও নীল নিচে দিয়ে যাওয়ার সময় মুখ তুলে তাকায় না। আদিবা নিজের ঘরে বসে ছটফট করছে। সে তো এটাই চেয়েছিল, তাই না? নীল যেন তাকে বিরক্ত না করে, কিন্তু এই অবহেলা কেন বুক ফেটে কান্না আসার মতো যন্ত্রণা দিচ্ছে? নীল যখন জোর করত তখন আদিবার জেদ কাজ করত, কিন্তু এখন নীলের এই অস্তিত্বহীন করে রাখাটা তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। রাত 11টা। আদিবা দেখল নীলের ঘরের আলো তখনও জ্বলছে। সে সাহস করে নীলের ঘরের দরজায় নক করল। কোনো সাড়া নেই। আদিবা ভেতরে ঢুকল, দেখল নীল ল্যাপটপে কাজ করছে, কানে হেডফোন লাগানো। আদিবা নীলের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। নীল একবার মাথা তুলে তাকালো, তারপর খুব নির্লিপ্তভাবে আবার ল্যাপটপের স্ক্রিনে মন দিল, যেন আদিবা কোনো আসবাবপত্র। নীল ভাইয়া। নীল হেডফোন খুলল না। সে টাইপিং চালিয়ে যেতে লাগলো। আদিবা এবার নীলের ল্যাপটপের স্ক্রিনটা হাত দিয়ে নামিয়ে দিল। কিছু বলবে? তুমি আমার সাথে কথা বলছো না কেন? এভাবে এড়িয়ে যাচ্ছ কেন? নীল চেয়ারটা ঘুরিয়ে আদিবার মুখোমুখি বসল। ওর চোখে কোনো রাগ নেই, আছে এক গভীর শূন্যতা। তুই তো এটাই চেয়েছিলি আদিবা। তুই চেয়েছিলি আমি তোকে জোর না করি, তোকে বিরক্ত না করি। আমি শুধু তোর ইচ্ছেটাই পূরণ করছি। আমি বুঝে গেছি আমার উপস্থিতি তোর ভয়ের কারণ, তাই আমি নিজেকে সরিয়ে নিয়েছি। এখন থেকে তোকে আর আমার কথা ভেবে আতঙ্কিত হতে হবে না। কিন্তু এভাবে কথা না বলে থাকাটা। কথা বলে কি হবে? আমি তোকে ভালোবাসার কথা বলেছি, তুই ফিরিয়ে দিয়েছিস। আমি যত্ন নিয়েছি, তুই সেটাকে দয়া বা কৃতজ্ঞতা ভেবেছিস। এরপর আর কথা বলার মতো কোনো জায়গা কি অবশিষ্ট থাকে? তুই স্বাধীন আদিবা। কাল পরশু চাচুকে বলে দিস যে তুই আমাকে বিয়ে করবি না। আমি বাবাকে বুঝিয়ে বলবো যেন
তোকে আর প্রেশার না দেওয়া হয়। নীল আবার হেডফোন লাগিয়ে ল্যাপটপ খুলে বসল। আদিবা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছে সে কিছু একটা হারাচ্ছে, এমন কিছু যা একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া সম্ভব নয়। সে চেয়েছিল ভয় থেকে মুক্তি, কিন্তু সে কি নীলের ভালোবাসা থেকেও মুক্তি চেয়েছিল? আদিবা নিজের রুমে ফিরে এসে বিছানায় আছড়ে পড়ল। নীলের এই নীরবতা তার দেওয়া সেই হুমকির চেয়েও হাজার গুণ বেশি ভয়ঙ্কর। যে নীল একসময় জোর করে অধিকার ফলাতো, সেই নীলের এই নির্লিপ্ততা আদিবাকে বুঝিয়ে দিচ্ছে যে নীল সত্যিই তোকে ছেড়ে দিচ্ছে। আর এই ছেড়ে দেওয়াটাই এখন আদিবার সহ্য হচ্ছে না। আজ সেই 1 মাসের চ্যালেঞ্জের শেষ দিন। বাড়ির সবার মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে। নয়ন খান ড্রয়িং রুমে বসে নীল আর আদিবার জন্য অপেক্ষা করছেন। নীল যথারীতি গম্ভীর মুখে সোফায় বসে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। তার চেহারায় কোনো আবেগ নেই, যেন আজ কোনো বিশেষ দিনই নয়। আদিবা সিঁড়ি দিয়ে নামতে নামতে কয়েকবার থমকে দাঁড়ালো। গত কয়েকটা রাত ও এক মুহূর্তের জন্য ঘুমাতে পারেনি। নীলের সেই পাথরের নীরবতা ওকে কুড়ে কুড়ে খেয়েছে। ও বুঝতে পেরেছে নীলকে ছাড়া ওর জীবনটা কতটা শূন্য। আদিবা ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। নয়ন খান নীলকে উদ্দেশ্য করে বলল, নীল 1 মাস তো হয়ে গেল, আদিবা কি তোকে কিছু বলছে? আমি ফোনটা পকেটে রেখে শান্ত গলায় বললাম, না চাচ্চু, ও কিছুই বলেনি, আর ওর কিছু বলার প্রয়োজনও নেই। আমি আমার হার মেনে নিয়েছি। আমি বাবাকে বলে দিয়েছি এই বিয়েটা হচ্ছে না। আদিবার বুকটা কেঁপে উঠল। ও আর নিজেকে ধরে রাখতে পারল না। সবার সামনেই ও নীলের সামনে গিয়ে দাঁড়ালো। নীল ভাইয়া, একটা কথা শোনো প্লিজ। আমি উঠে দাঁড়ালাম। আদিবার চোখের দিকে না তাকিয়ে বললাম, অনেক কথা হয়েছে আদিবা, আর নতুন করে শোনার মতো কিছু বাকি নেই। তুই এখন মুক্ত। আদিবা নীলের হাতটা শক্ত করে ধরল। এবার আর নীল হাত সরিয়ে নিল না, তবে আগের মতো জড়িয়েও ধরল না। আমি ভুল করেছি নীল ভাইয়া। ওই দিন পার্কে আমি যা বলেছি তার জন্য আমি লজ্জিত। আমি আসলে বুঝতে পারিনি তুমি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে বিয়ে করতে চাই। পুরো ড্রয়িং রুমে পিনপতন নীরবতা নেমে এলো। নয়ন খান আর আবির খান একে অপরের দিকে তাকালেন। আদিবা ভাবল এই কথাটার পর হয়তো নীল তাকে জড়িয়ে ধরবে কিংবা খুশিতে ফেটে পড়বে, কিন্তু নীলের প্রতিক্রিয়া হলো সম্পূর্ণ উল্টো। নীল আলতো করে আদিবার হাতটা ছাড়িয়ে নিল। ওর ঠোঁটে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। ক্ষমা তো মানুষ তাকে করে যে ভুল করে, কিন্তু তুই তো কোনো ভুল করিস নি আদিবা। তুই তোর মনের কথাটাই বলেছিলি, আর তোর সেই কথাগুলো আমার ভেতরে থাকা নীলখানটাকে মেরে ফেলেছে। নীল ভাইয়া প্লিজ এমন করো না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসতাম আদিবা, ভালোবাসতাম, কিন্তু এখন সেই জায়গাটাই শুধু একরাশ শূন্যতা আর ক্লান্তি। তুই এসে বললি আর আমি তোকে ক্ষমা করে দিলাম। এতটা সহজ নয় সব কিছু। তুই সেদিন বলেছিলি আমার ভালোবাসা তোর কাছে আতঙ্ক। আমি চাই না তোর বাকি জীবনটা আতঙ্কের মধ্যে দিয়ে কাটুক। আমি এখন আর ভয় পাই না নীল ভাইয়া। আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসাটা কি শুধুই আমাকে হারানোর ভয়ে, নাকি সত্যি মন থেকে? থাক, উত্তর দিতে হবে না। আমি কালকের ফ্লাইটে বিদেশে চলে যাচ্ছি অফিসের কাজে। ফিরব কি না জানি না। তোরা সবাই ভালো থাকিস। নীল কারো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠে গেল। আদিবা সেখানেই মেঝেতে বসে পড়ল আর চিৎকার করে কাঁদতে শুরু করেছে। 1 মাস আগে নীল তাকে পেতে মরিয়া ছিল, আর আজ যখন আদিবা নিজেকে সঁপে দিতে তৈরি, তখন নীল তাকে প্রত্যাখ্যান করল। নয়ন খান আদিবার মাথায় হাত রাখলেন, কিন্তু আদিবার মনে হচ্ছে চারপাশটা অন্ধকার হয়ে আসছে। সে আজ জয়ী হয়েও হেরে গেল। নীলের সেই জেদি রূপটাই হয়তো ভালো ছিল। এই উদাসীন রূপটা সহ্য করার ক্ষমতা আদিবার নেই।
নীল নিজের রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। ড্রয়িং রুমে তখনও পাথরের মতো বসে আছেন আবির খান আর নয়ন খান। আদিবা মেঝেতে বসে ফুপিয়ে কাঁদছে। ওর কান্নার শব্দে পুরো বাড়িটা যেন এক বিষণ্ণ চাদরে ঢাকা পড়েছে। কিছুক্ষণ পর আদিবা চোখের জল মুছতে মুছতে উঠে দাঁড়ালো। সে টলমল পায়ে তার বাবা নয়ন খান আর বড় আব্বু আবির খানের সামনে গিয়ে দাঁড়ালো। আব্বু, বড় আব্বু, তোমরা নীল ভাইয়াকে থামাও, ও চলে গেলে আমি বাঁচবো না। আদিবা, নীল যা করছে তা ওর অভিমান থেকে করেছে। তুই ওকে অনেক বড় আঘাত দিয়েছিস মা। যে ছেলেটা তোকে পাওয়ার জন্য পাগল ছিল, তুই তাকেই বলে দিলি ও তোর কাছে এক আতঙ্কের নাম। আমি ভুল করেছি বড় আব্বু, আমি তখন খুব ভয় পেয়েছিলাম, কিন্তু এই গত কয়েকদিনে ওর যত্ন, ওর ভালোবাসা আমাকে বুঝিয়ে দিয়েছে ও ছাড়া আমার কেউ নেই। আব্বু, বিশ্বাস করো, আমি নীল ভাইয়াকে অনেক ভালোবাসি, আমি ওকেই বিয়ে করতে চাই। তোমরা কাজই রাখো, তোমরা যা বলবে আমি তাই করব, শুধু ওকে যেতে বারণ করো। নয়ন খান আদিবাকে টেনে তুললেন। তার চোখেও আজ জল। নিজের মেয়ের এই অবস্থা কোনো বাবা সহ্য করতে পারেন না। আদিবা, আমি নীলকে চিনি। ও যখন কোনো সিদ্ধান্ত নেয় সেখান থেকে ওকে ফেরানো খুব কঠিন। আমি তো তোকে চ্যালেঞ্জ দিয়েছিলাম, তুই যেন নিজের মুখে বলিস তুই ওকে ভালোবাসিস। আজ তুই বললি ঠিকই, কিন্তু অনেক দেরি করে ফেললি রে মা। না আব্বু, দেরি হয়নি, ও তো এখনো এই বাড়িতেই আছে। তোমরা কথা বললে ও নিশ্চয়ই শুনবে। ও তোমাদের খুব সম্মান করে। বড় আব্বু, তুমি বলো না ওকে, ও তোমার ছেলে, তুমি বললে ও কথা ফেলবে না। আবির খান মাথা নিচু করে রইলেন। তিনি জানেন নীলের ভেতরে জেদটা এখন অভিমানে রূপ নিয়েছে। আমি চেষ্টা করতে পারি আদিবা, কিন্তু জোর করতে পারবো না। নীল এখন আর সেই ছোট ছেলেটা নেই যাকে আমি ধমক দিয়ে মানাবো। ওর ভেতরের ভালোবাসাটা অপমানে নীল হয়ে গেছে। আদিবা কাঁদতে কাঁদতে আবার সিঁড়ির দিকে দৌড়ে গেল। সে নীলের দরজার সামনে গিয়ে ধাক্কা দিতে লাগলো। নীল ভাইয়া, দরজা খোলো। আমি আব্বু আর বড় আব্বুকে বলে দিয়েছি আমি তোমাকে বিয়ে করব। আমি আর কোনো দিন তোমাকে ভুল বুঝবো না। প্লিজ নীল ভাইয়া, একবার দরজাটা খোলো। ভেতর থেকে কোনো শব্দ এলো না। আদিবা দরজার পাশে ঠেস দিয়ে বসে পড়ল। তার চোখের জলে জামার হাতা ভিজে একাকার। সে মনে মনে ভাবছে, যে নীল একদিন আমার দরজায় নক না করেই ঢুকে পড়তো, আজ আমি তার দরজায় কড়া নেড়েও সাড়া পাচ্ছি না। নীল ভেতরে জানালার পাশে দাঁড়িয়ে অন্ধকারের দিকে তাকিয়ে আছে। আদিবার কান্না ওর কানে পৌঁছাচ্ছে, ওর বুকটাও ফেটে যাচ্ছে। কিন্তু ওই যে নীল খান যা একবার ছেড়ে দেয় তা কি আর সহজে ফিরে পাই? সকাল থেকে খানবাড়িতে এক থমথমে অবস্থা। নীল তার গোছানো ব্যাগ নিয়ে রুম থেকে বের হতে দেখল পুরো পরিবার তার পথ আগলে দাঁড়িয়ে আছে। সবার আগে দাঁড়িয়ে আছেন আবির খান, পাশে নয়ন খান এবং ফুপিয়ে কাঁদতে থাকা আদিবা। নীল, তুই কি সত্যি আমাদের সবাইকে এভাবে ফেলে চলে যাবি? একটা ভুলের কি কোনো ক্ষমা নেই? বাবা, এটা ক্ষমা করার বিষয় না। আমি শুধু চাই ও শান্তিতে থাকুক। নয়ন খান নীলকে জড়িয়ে ধরলেন, বললেন, বাবা নীল, আদিবা কাল সারা রাত তোর ঘরের দরজার সামনে বসে কেঁদেছে। ও আজ যা বলছে তা কোনো ভয় নয়, সত্যিই তোর প্রতি গভীর ভালোবাসা থেকে বলছে। তুই কি আমাদের সম্মান আর ওর চোখের জলের দিকে তাকিয়ে আরেকবার ভেবে দেখবি না? নীল চুপ করে রইল। ঠিক তখনই আদিবা এগিয়ে এসে নীলের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। ও নীলের পাঞ্জাবির কোনোটা ধরে হাউমাউ করে কেঁদে উঠল। নীল ভাইয়া, আমার সব জেদ, সব অহংকার আমি ধুলোয় মিশিয়ে দিয়েছি। তুমি চলে গেলে আমি মরে যাব। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে নিজের স্বামী হিসেবে কল্পনাও করতে পারি না। আমাকে একটা শেষ সুযোগ দাও, আমি আজীবন তোমার এই অবহেলার প্রায়শ্চিত্ত করব। নীলের পাথুরে মনটা এবার শেষমেশ গলে জল হয়ে গেল। ও আদিবাকে টেনে তুলল। আদিবার চোখের জল নিজের হাত দিয়ে মুছে দিয়ে নিচু স্বরে বলল, তোর এই কান্নাটাই আমি সইতে পারি না আদিবা। ঠিক আছে, আমি কোথাও যাচ্ছি না।
পুরো বাড়িতে আনন্দের জোয়ার বয়ে গেল। মুহূর্তের সিদ্ধান্ত হলো আজই তাদের বিয়ে হবে। বিকেলে ঘরোয়া পরিবেশে ইসলামিক শরিয়া অনুযায়ী কাজী ডেকে বিয়ের আয়োজন করা হলো। আদিবা পরেছে লাল রঙের একটা ভারী লেহেঙ্গা আর নীল পরেছে সাদা শেরওয়ানি। কাজীর উচ্চারিত কবুল শব্দের মধ্যে দিয়ে দুজনের দীর্ঘদিনের লড়াই আর মান অভিমানের অবসান ঘটল। বিয়ের পর দুজনে একসাথে মোনাজাত ধরল এক নতুন এবং শান্তিময় জীবনের কামনায়। রাতের নিস্তব্ধতায় আদিবা বাসরঘরে নীল বিছানায় বসে আছে। ঘরটা রজনীগন্ধা আর গোলাপের সুবাসে মোমো করছে। কিছুক্ষণ পরেই নীল রুমে ঢুকল ও দরজা লাগিয়ে আদিবার পাশে এসে বসল। আদিবার লজ্জায় মাথা নিচু করে আছে। কিরে পিচ্চি, এখনো কি আমাকে তোর জম মনে হয়? না, এখন তুমি আমার পুরো পৃথিবী। আমি খুব ভাগ্যবতী যে তুমি আমার উপর থেকে হাল ছাড়োনি। নীল আদিবাকে নিজের বুকের মাঝে টেনে নিল। আদিবাব নীলের হৃদস্পন্দন শুনতে পাচ্ছে। নীল ওর কপালে একটা গভীর ভালোবাসার চুম্বন এঁকে দিয়ে ফিসফিস করে বলল, আমি হয়তো শুরুতে তোকে জোর করেছিলাম, কিন্তু বিশ্বাস কর আদিবা, তোকে হারানোর ভয়টাই আমাকে পাগল করে দিয়েছিল। এখন থেকে আমি শুধুই তোর। আদিবাব নীলের বুকে মাথা রেখে দু চোখ বন্ধ করল। বাইরের আকাশে তখন রূপালি চাঁদ হাসছে। দীর্ঘ প্রতীক্ষা আর ঝগড়া বিবাদের পর নীল আর আদিবার ভালোবাসা পূর্ণতা পেল। জেদ আর শাসনের ঊর্ধ্বে গিয়ে জয় হলো এক অকৃত্রিম ভালোবাসার। তো দর্শক বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানে শেষ করছি। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর আমাদের আজকের ভিডিওটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।